ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBH এর টেস্ট পেপারের ক্লাস 12-এর আজ কেমিস্ট্রির সেট 4। তোমরা দেখতে থাকো এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। আমরা পরপর সবকটা সেটই করে দেবো এভাবে। আজকে আমি করব 1 থেকে 2-এর অর্গানিকের আগে অবধি, অর্থাৎ ই অবধি আমরা করব। 1 এবং 2-এর ই অবধি করছি, তোমরা দেখতে থাকো। প্রথম কোশ্চেনটা কি বলেছে, হাইপারটোনিক দ্রবণ কাকে বলে? বলছে কোনো দ্রবণের অভিস্রাবণ চাপ অপর একটি দ্রবণের অভিস্রাবণ চাপের তুলনায় বেশি হলে প্রথম দ্রবণটিকে দ্বিতীয়টির সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে। মানে দুটো দ্রবণের মধ্যে যে দ্রবণটার অভিস্রাবণ চাপ বেশি সেই দ্রবণটাকে বলা হবে ওই অপর দ্রবণটার সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ। যেমন নদীর জল আর সমুদ্রের জলের মধ্যে সমুদ্রের জল হলো হাইপারটনিক দ্রবণ। পরের কোশ্চেন বলেছে কোনো দ্রবণের মোলার গাঢ়ত্ব উষ্ণতার উপর নির্ভরশীল কিনা যুক্তি দিয়ে বলতে। মোলার গাঢ়ত্ব উষ্ণতার উপর নির্ভরশীল নয়। কেন না, মোলার গাঢ়ত্ব বলতে কি বোঝায়? 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত রয়েছে, 1000 গ্রাম দ্রাবক, অর্থাৎ দ্রাবকের ভরের সাথে রিলেশন করা হচ্ছে। উষ্ণতার পরিবর্তনে দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হয় না। যেহেতু উষ্ণতার পরিবর্তনে ভরের পরিবর্তন হয় না, তাই মোলার গাঢ়ত্বও উষ্ণতার উপর নির্ভরশীল নয়, মোলার গাঢ়ত্বে কোনো চেঞ্জ হবে না। FeOH হোল 3 সলের অধক্ষেপের জন্য KCl এবং K2SO4 এর মধ্যে কোনটি অধিক কার্যকারী ও কেন? এক্ষেত্রে আমরা সুলজেহার্ডি রুল দিয়ে ব্যাখ্যা করব। দেখো উত্তরটা দেখো, বলছে FeOH হোল 3 সলের জন্য KCl এবং K2SO4 এর মধ্যে K2SO4 অধিক কার্যকারী। কারণটা নিচে লিখছি। FeOH হোল 3 হলো ঋণাত্মক আধানযুক্ত কলয়েড। ভুল বললাম, FeOH হোল 3 হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কলয়েড। ফলে তঞ্চনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঋণাত্মক আধানযুক্ত আয়নের প্রয়োজন হয়। সুলজেহার্ডি নিয়ম অনুসারে আয়নের চার্জ যত বেশি হবে তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। তাহলে Cl- অপেক্ষা SO4 2- এর তঞ্চন ক্ষমতা বেশি, মানে চার্জ বেশি আছে যেহেতু তঞ্চন ক্ষমতা বেশি। তাই FeOH হোল 3 সলের অধক্ষেপের জন্য KCl অপেক্ষা K2SO4 অধিক কার্যকারী। পরের কোশ্চেন যে পেপটাইজেশন কাকে বলে, উদাহরণ দাও। কোনো সদ্য প্রস্তুত অধক্ষেপে বড় কণাগুলিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে বিচ্ছিন্ন করে কলয়েডীয় কণায় রূপান্তরিত করার পদ্ধতিকে অপলয়ন বা পেপটাইজেশন বলে। যেমন FeOH হোল 3 এর মধ্যে সামান্য পরিমাণ FeCl3 যোগ করে ঝাঁকালে উহা পুনরায় কলয়েডে পরিণত হয়। এটা হলো পেপটাইজেশনের উদাহরণ। নেক্সট বলেছে কি, নেক্সট কোশ্চেনে বলছে NiCO হোল 4 যৌগটির ধাতুর সংকরায়ন অবস্থা ও চৌম্বক ধর্ম করতে হবে। এখানে দেখো Ni এর জারণ সংখ্যা 0, তাহলে FeOH হোল 3 ক্ষেত্রে সংকরায়ন অবস্থা কী হবে, sp3, এবং এখানে Ni ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d10 4s0। আসলে হওয়া উচিত ছিল 3d8 4s2, কিন্তু CO স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ায় ওই এসের ইলেকট্রনগুলোকে ডিতে তুলে জোরবদ্ধ করে দেয়। এই অবস্থায় কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় এটি হয় ডায়াম্যাগনেটিক ধর্ম সম্পন্ন। পরের কোশ্চেন একই চ্যাপ্টারের জটিল যৌগ থেকে, NiCN হোল 4 2- ডায়াম্যাগনেটিক, অথচ NiCl4 হোল 2- প্যারাম্যাগনেটিক কেন? বলছে শক্তিশালী CN- লিগ্যান্ডের প্রভাবে Ni2+ আয়নের 3d উপকক্ষস্থিত অযুগ্ম ইলেকট্রনগুলির জোড় গঠন করে DsP2 সংকরায়ন ঘটায়। ফলে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, তাই এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। অপরদিকে Cl হচ্ছে দুর্বল লিগ্যান্ড হওয়ায় Ni2+ এর 3d অযুগ্ম ইলেকট্রনগুলির যুগ্মকরণ ঘটে না, তাই NiCl4 2- হচ্ছে প্যারাম্যাগনেটিক। গ্লুকোজে কীভাবে গ্লুকোসাজনে পরিণত করবে, বিক্রিয়া দিতে চাইছে। গ্লুকোজকে ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে পারেই, এটা অ্যাসিড মাধ্যমে ঘটাতে হয়,
তাহলে এই গ্লুকোসাজন উৎপন্ন হয়। দেখো বিক্রিয়া আমরা তোমাদের স্ক্রিনে চলে এসছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা টুকে নিতে পারো ভিডিওটা পজ করে। পরের কোশ্চেন, তপ্ত ও গাঢ় কস্টিক সোডা দ্রবণের সঙ্গে ক্লোরিন চালনা করলে কি হবে? তাহলে উত্তপ্ত ও গাঢ় কস্টিক দ্রবণে ক্লোরিন চালনা করলে যেটা তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরেট। এটা হচ্ছে Cl3Cl2 প্লাস 6NaOH তৈরি হবে 5NaCl প্লাস NaClO3 প্লাস জল। আমার একের কোশ্চেনগুলো হয়ে গেছে। দুইয়ের কোশ্চেন প্রথমটা বলছে, এটা কঠিনের কোশ্চেন। একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য 288 পিকোমিটার, ঘনত্ব মানে এ বলে দিল আমাকে পিকোমিটারে, ঘনত্ব মানে রো বলে দিয়েছে 7.2 গ্রাম পার সেমি কিউব। তাহলে 208 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে আর কতগুলো একক কোষ আছে? আমার একটু কাটাকাটি হয়ে গেছে অঙ্কটা, তার জন্য সরি, অঙ্কটা আমি মাঝে একটু ক্যালকুলেশন কন্ট্রোল করেছিলাম বলে। তো অঙ্কটা আমি বুঝিয়ে দিই। প্রথমে আমার এম বের করে নিতে হবে। ফর্মুলা গেল রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব। এখানে দেখো কোনটা কি আমি কত বলে দিয়েছি। দেহকেন্দ্রিক বলার জন্য জেড এর ভ্যালু হচ্ছে 2, ঘনত্ব বলে দিয়েছিল 7.2, আর এ বলে দিয়েছিল 288 পিকোমিটার মানে 288 × 10⁻10 সেমি, আর এন তো অ্যাভোগাড্রোর সঙ্গে জানোই। দেখো বসিয়ে দিয়েছি, ভ্যালুটা এসছে 51.78। এখানে আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল ওটা, সেই কারণে। আচ্ছা, তারপরে এটা করেছি 208 গ্রামে কতগুলো পরমাণু আছে? ফর্মুলা WN/M। ডাব্লু মানে ভর 208 গ্রাম, এন তো অ্যাভোগাড্রো সংখ্যা, আর এম হচ্ছে যেটা পেলাম পারমাণবিক গুরুত্ব 51.58। বসিয়ে দিয়েছে এটা 2.41 × 10⁻24। একটা একক কোষে কটা করে কণা লাগে? দুটো করে। তাহলে এত গ্রামের মধ্যে কটা কণা থাকবে, মানে কটা একক কোষ থাকবে? কণার সংখ্যা বাই 2 করে দিলাম। এটা করে আসছে 1.25 × 10⁻24। ক্যালকুলেশনে তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে এফ কেন্দ্র কাকে বলে? ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় কেলাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়নের শূন্যতাকে এফ কেন্দ্র বলে। এগুলোকে বর্ণবিন্দু বলে, কারণ এগুলোর জন্য কেলাসে বর্ণ ধারণ করে। পরের কোশ্চেন ছিল একক কোষ কাকে বলে? কেলাস জালকের ক্ষুদ্রতম ত্রিমাত্রিক সুষম বিন্যাসের পুনরাবৃত্তি দ্বারা কেলাস জালকটি গঠিত হয়, তাকে একক কোষ বলে। মানে কেলাস জালকটা যে ক্ষুদ্রতম ত্রিমাত্রিক সুষম বিন্যাসের মাধ্যমে গঠিত, সেটাই হচ্ছে একক কোষ। পরেরটা অঙ্ক, MxO_Y ধাতব অক্সাইডের কেলাসে অক্সিজেন পরমাণু দ্বারা সিসিপি গঠিত হয়েছে। কেলাসের অষ্টআলোকীয় ফাঁকগুলির 2/3 অংশ এম পরমাণু দ্বারা অধিকৃত থাকে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি বলছি অক্সিজেন দ্বারা কেলাসটা গঠিত হয়েছে, তাহলে আমি অক্সিজেন পরমাণুর সঙ্গে এন ধরে নিলাম। তাহলে অষ্টআলোকীয় ফাঁকের সংখ্যা হবে এন। তাহলে এম পরমাণুর সংখ্যা কত হবে? 2/3 × n। তার মানে তোমার আসছে হচ্ছে 2n/3। তাহলে যৌগটাতে এম আর ও এর পরমাণু সমানুপাত কত হবে? 2n/3 = n। তার মানে আসছে হচ্ছে 2:3। তার মানে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। পরের কোশ্চেন কি বলেছে? সুক্রোজের 5% জলীয় দ্রবণে এ 2% জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক, এর আণবিক ভর নির্ণয় করো। দেখো অঙ্কটা চলে এসছে। তাহলে সুক্রোজের 5% জলীয় দ্রবণের মোলার গাঢ়ত্ব কী করে হবে? W × 1000/mv। তাহলে সুক্রোজের কত ভর ছিল? 2। এম হচ্ছে আণবিক গুরুত্ব 342, 1000 × 100, কারণ এখানে 100% ছিল মানে 100-এর মধ্যে বলেছিল। একইভাবে এম এর আণবিক গুরুত্ব ধরে নিলাম এম এ। তাহলে এর 2% দ্রবণে কত হবে? 2 × 1000/ma × 100। তাহলে যখন দুটো আইসোটনিক, তাহলে দুটোর গাঢ়ত্ব সমান হবে। সমান করে দিয়েছি, সলিউশন করে এসছে 136.8। তাহলে এর আণবিক ভর হবে 136.8। এসআই এককের তুলাঙ্ক তোমাদের ক্যালকুলেশন দেখে নেবে। ক্যালকুলেশনটা আমার গন্ডগোল হতেও পারে, তোমরা একটু দেখে ঠিক করে নেবে যদি ভুল হয়ে থাকে। এসআই এককের তুলাঙ্ক বলে দেখো কী হবে না, সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স। অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিমাণে গণনা করতে হবে। দিয়ে দিয়েছে HCl এর হচ্ছে 426, NaCl এর বলেছে 126, আর সোডিয়াম অ্যাসিডের বলছে 91। তাহলে কী হবে?
অঙ্কটা খুব সহজ। কিভাবে করতে হয় দেখো, আমাকে বের করতে বলেছে অ্যাসিটিক অ্যাসিড, আমি এখানে অ্যাসিটিক অ্যাসিডটা লিখে ফেলেছি CH3COOH। তাহলে কী করে এলো, এখানে দেখো দুটো পার্ট আছে, CH3COO আর H, এই দুটো কার কার মধ্যে পাচ্ছি আমি, এই দেখো CH3COO এখান থেকে আমি পাচ্ছি CH3COO এই পার্টটা পেয়ে গেছি, আর এই সেল থেকে আমি এই পার্টটা পেয়েছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি CH3COOH আর হচ্ছে NaCl, তাই মাইনাস NaCl করে দিলাম। দেখো ভ্যালুগুলো পার্ট বসিয়ে দিয়েছি, এসছে 391 ওহম সেমি স্কোয়ার মোল ইনভার্স। পরের কোশ্চেনটা বলেছে কোষ বিভব এবং ডেলজির মান বের করতে। দেখো প্রথমে কোষ বিভব বের করবো, E0 ক্যাথোড মাইনাস E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। কী করে করব, আমরা জানি প্রথমে থাকে অ্যানোড, পরে থাকে ক্যাথোড। তাহলে ক্যাথোড হচ্ছে ক্যাডমিয়াম আর অ্যানোড হচ্ছে জিঙ্ক। তাহলে এই হিসাবে দুটো বিয়োগ করে দিলাম, ক্যাথোড মাইনাস অ্যানোড করলে আছে 0.36 ভোল্ট। তাহলে কোষ বিভব ই সেল ইকুয়াল টু কী হবে, E0 সেল মাইনাস 0.059/n লগ বিক্রিয়াজাত মানে পরে যেগুলো ছিল দেখো Zn2 প্লাস আর সিডি বাই বিক্রিয়ক Zn আর CD2 প্লাস। এটা করলাম, ভ্যালুগুলো পুট করে আসছে 0.41 ভোল্ট। তাহলে ডেলজি ইকুয়াল টু কী হবে, মাইনাস এন ই সেল, এটা বসিয়ে দিয়েছি, ভ্যালু হচ্ছে মাইনাস 79.13 কিলোজুল। পরে কোশ্চেন বলছে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বলতে কী বোঝে, ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ উদাহরণ। বলছে যে সমস্ত পদার্থ কোনো তরলে দ্রবীভূত হয়ে ওই তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয় অথবা দুটি অমিশ্রণীয় তরলের আন্তঃপৃষ্ঠটান কমিয়ে দেয়, তাকেই বোঝে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। উদাহরণ কী আছে ক্যাটায়নিক, এটা হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এখানে সংকেত দেওয়া আছে C16 H33 CH3 N+Cl-। সংকট মিশ্রীকরণ গাঢ়ত্ব বা CMC কি এবং ক্যাপ টুসন কাকে বলে, দেখো দুটোর আমি সংজ্ঞা পরপর দিয়ে দিয়েছি, তোমার স্ক্রিনে চলে এসছে। প্রথমটা বলছে সংকট মিশ্রীকরণ গাঢ়ত্ব, বলছে মিশেল গঠনকারী কোনো পদার্থের দ্রবণের সর্বনিম্ন যে গাঢ়ত্বের ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাকে ওই দ্রবণের সংকট মিশ্রীকরণ গাঢ়ত্ব বা CMC বলে। ক্যাপ উষ্ণতা কি, যে উষ্ণতার ঊর্ধ্বে কোনো সংযোজিত কলয়েড দ্রবণে মিশেল গঠিত হয় তাকে বলেছে ক্যাপ্ট উষ্ণতা। এরপর আসছে আমাদের ইয়ের কোশ্চেনটা, এটাই আমাদের লাস্ট কোশ্চেন আজকের। একটি নির্দিষ্ট উষ্ণতায় AABB অ্যারো CC বিক্রিয়ার হার বলে দিয়েছে R1 = K × A⁴ B⁴ A আর B উভয় গাঢ় দ্বিগুণ করলে বিক্রিয়ার হারে R1 R2 অনুপাত বের করতে হবে। খুব সহজ। তাহলে আমি R1 = কী বলে দিয়েছিল সেটা আমি লিখে ফেলেছি। R1 = ছিল কি K × A⁴ B⁴ এখন A আর B এর গাঢ়ত্ব দ্বিগুণ করেছে, বিক্রিয়ার হার হয়ে গেছে R2। তাহলে R2 = কী হবে, K × 2A⁴ 2B⁴ এটা 2 নম্বর ইকুয়েশন। 1/2 করে দিই R1/R2। তাহলে কী করলে কী আসছে, K × A⁴ B⁴ বাই K × 2A⁴ 2B⁴। এ দেখো A কেটে যাবে, K কেটে যাচ্ছে, তাহলে R1/R2 = 1/2m × 1/2n। তার মানে সূচকের ক্ষেত্রে কী হয়, পাওয়ারের গুণ মানে হচ্ছে পাওয়ারের যোগ, তার মানে R1 = R2 = 1:2m + n। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানবে, মানে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাদের যদি কোনো উপকারে লাগে আমি নিজেকে ধন্য মনে করব।